খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। আজ আমরা আলোচনা করব বিপিএল এ যে নিলাম হতে যাচ্ছে সেটি নিয়ে। আর এসব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সঙ্গে এখন মাঠের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী। সেকান্দার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। সেকান্দার ভাই, আমরা শুরুতেই একটু জানতে চাবো, বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হচ্ছে আজ বিকেলে, 1 ঘন্টা পেছানো হয়েছে। এর মধ্যে কয়েকজন ক্রিকেটারকে গতকালকে বাদ দেওয়া হয়েছে, সেসব নিয়ে অনেক আলাপ আলোচনাও চলছে। আপনি একটু আপনার অবজারভেশনটা বলবেন যে যেসব ক্রিকেটারদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের ব্যাপারে যে অভিযোগগুলো বা তাদের ব্যাপারে যে ব্যাখ্যাগুলো দিয়েছে বিসিবি, সেটি কি যৌক্তিক ছিল কিনা এবং তাদেরকে বাদ দেওয়ার কারণটা কি স্পষ্ট করতে পেরেছে কিনা বিসিবি? দেখুন, বিষয়টা হচ্ছে বিসিবি খুব ভালোভাবে পরিষ্কারভাবে ক্লিয়ার করতে পারতো, জিনিসটা বলতে পারতো। সেই জায়গাতে তারা কিছুটা ল্যাকিংস রেখেছে, যেটা হচ্ছে আপনার যখন তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্ট যখন দিয়েছে তখনই আপনাকে বলে দিয়েছে যে এখানে কি কি রয়েছে এবং সেই বিষয়গুলো অনুযায়ী আপনার কোন ক্রিকেটারকে কোন জোনে রাখা হয়েছে, অর্থাৎ রেড ফ্ল্যাগ জোনে যারা রয়েছেন তাদেরকে আপনার আগে থেকেই যে আপনার একটা নোটিশ দিতে পারতেন যে তোমরা এই অবস্থায় রয়েছে এবং তোমাদেরকে সামনে হয়তো আমাদের এরকম বিপিএলের বাইরে রাখতে হবে অথবা অন্য কোনো জায়গায় রাখতে হবে বা অন্য ডোমেস্টিক খেলা থেকে তোমাদের বিরতি রাখতে হবে। কিন্তু সেটা করেনি। না করার ফলে যেটা হচ্ছে 11th আওয়ারে এসে হয় মিডিয়ার চাপ অথবা পারিপার্শ্বিক চাপের কারণে তারা যেটা করেছে সেটা হলো জাস্ট ড্রাফট মানে অকশনের আগের দিন আপনার এই কয়েকজন প্লেয়ারকে, 9 জন প্লেয়ার বেসিক্যালি, 9 জনের মধ্যে 2 জন তো আপনার প্রাথমিক লিস্টেই ছিল না, একজনকে পরে ইনক্লুশন করা হয়েছিল, তাকেও বাদ দেওয়া হয়েছে। তারা 2 জন বিদেশে রয়েছেন, আর বাদ বাকি 7 জনকে আপনার এখান থেকে লিস্টে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যখন সরিয়ে নেওয়া হয়েছে তখন এটা কিন্তু প্রকাশ্যে এসেছে যে মিডিয়ার কর্মী যারা রয়েছেন তারা সবাই বুঝে গিয়েছেন কেন তারা নেই, কারণ তারা আলোচনায় ছিলেন প্রথম থেকেই যখন তদন্ত চলছিল। সেই প্রক্রিয়াটা অনেক ভালোভাবে হতে পারতো, যেটা 2013 সালে আমরা দেখেছিলাম আশরাফুলদের সময় যেটা হয়েছিল, যেভাবে হয়েছিল সেইভাবেই তাদেরকেও করা যেত যদি তাদের ব্যাপারে ডকুমেন্ট প্রপার থেকে থাকে। আর সেই জিনিসগুলো করার পর যদি ফার্দার তদন্ত করার প্রয়োজন পড়ে সেই জায়গাটাও তারা ক্লিয়ার করতে পারেন যে আমরা ফার্দার তদন্ত করব, এই কারণ তদন্তের স্বার্থে তোমাদেরকে আমরা এখন ডোমেস্টিক ক্রিকেট বা যেসব আমাদের ক্রিকেট রয়েছে সেই ক্রিকেটে নিতে পারছি না, তোমরা কিছুদিন বিরতিতে থাকবে। আপনার সন্দেহের তালিকায় যে কেউ থাকতে পারে, আমি আপনি সবাই থাকতে পারি, কিন্তু সেই সন্দেহের তালিকায় থাকা মানেই আপনার বা আমি দোষী নই। তো সেই ক্ষেত্রে যেটা এইখানে যে 9 ক্রিকেটারকে আপনার এখান থেকে রেড জোনে থাকার কারণে আলাদা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বিপিএল ড্রাফটে রাখা হয়নি। তো সেটার অন্যতম কারণ হলো যে তাদেরকে সন্দেহ করা হচ্ছে এবং তাদের কাছে বিসিবি যারা তদন্ত করেছে তাদের কিছু ডকুমেন্টস তাদের কাছে রয়েছে আইসিসি থেকে সরবরাহকৃত, এবং এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজস্ব তদন্তের মাধ্যমে কিছু সরবরাহ করেছে। তারপর যে অ্যালেক্স মার্শাল রয়েছেন তিনি এইটাকে অ্যাসেস করেছেন, অর্থাৎ যে রিপোর্টটা দেওয়া হয়েছে সেটাকে তার ভাষায়, যেহেতু উনি একজন তদন্তের ছিলেন, আইসিসির মতো জায়গায় কাজ করেছেন এবং অ্যান্টি কারাপশন ইউনিটের হেড ছিলেন, সেই জায়গা থেকে তার যে অভিজ্ঞতা সেই আলোকে এবং আন্তর্জাতিক যে রুলস রয়েছে এই অ্যান্টি কারাপশনের ক্ষেত্রে সেগুলোকে বেসিস করে যেসব প্রমাণপত্র প্রমাণাদি রয়েছে সেই প্রমাণাদিকে তিনি গ্রেডিং করেছেন এবং দেখেছেন যে কাকে রাখা যায় বা কে শাস্তিযোগ্য অপরাধ করেছে বা ট্রাইব্যুনালের এগুলি ফেস করা মানে তোলা হলে তখন প্লেয়ারকে এই জবাবদিহি করার ক্ষেত্রে বা এগুলি প্রমাণ হিসেবে তাদের সামনে তোলা যাবে, সেই মানদণ্ড অনুযায়ী তাদেরকে কিন্তু টপ গ্রেডে রেড ফ্ল্যাগ জোনে রাখা হয়েছে 9 জনকে। এটা কিন্তু সংখ্যাটা আরও বেশি ছিল। সেই জায়গায় যেহেতু যথেষ্ট প্রমাণ নেই, এরকম 2 জন ক্রিকেটারকে ডাউন গ্রেডে দেওয়া হয়েছে, আম্বার গ্রেডে। তো সেটা হচ্ছে যে এই জিনিসগুলোই আর একটু আগে হলে বেটার হতো এবং সেটা একদম স্মুথলি হতে পারতো। 11th আওয়ারে আসা হচ্ছে বিতর্ককে উস্কে দেওয়া। তবে হ্যাঁ, একটা জিনিস হয়েছে, বেটার লেট দেন নেভার। বিসিবি যে ডিসিশন নিয়েছে এবং মানে সম্মতিক্রমে তারা যে একটা জিনিস করতে পেরেছে, নাম প্রকাশ করেনি কিন্তু পরোক্ষে তারা যে কাজটা করতে চেয়েছিল যে একটা বার্তা দেওয়া 9 জন ক্রিকেটারকে আমরা রাখবো না, এখানে ইনক্লুশন করব না, সেই জায়গায় তারা সাকসেস হয়েছে। এবং এই থেকে বিপিএলের যে ইমেজ একেবারে ডাউনের দিকে ছিল এবং এবারও যে সংখ্যায় পড়ে যেত সেই সংখ্যা থেকে কিছুটা উত্তরণের চেষ্টা তারা করছে। রাইট সেকেন্ড ভাই, আমরা যে আলাপ করছিলাম যেখানে যে দেশি ক্রিকেটার 9 জনকে বাদ দেওয়া হয়েছে, আমরা দেখেছি যে বিপিএল এর নিলামে যে বিদেশি ক্রিকেটারদের লিস্টটা আছে
মাঠে, সেখানে বেশ কিছু বিতর্কিত নাম আছে। আমরা ওশানে থমাসের নামটা বলতে পারি এই কারণে, গত বছর আমরা দেখেছি যে এক বলে তিনি 15 রান দিয়েছিলেন, যে কারণে তাকে পরবর্তীতে আর কোনো ম্যাচও খেলানো হয়নি। সেটি আমাদেরকে ওই টিমের মালিক যিনি, তিনি আমাদেরকে জানিয়েছেন এই সন্দেহের কারণে। এবং আমরা দেখেছি আরেকটা লিগেও তিনি এরকম এক বলে 22 রান দেওয়ার রেকর্ড তার আছে। তো তার বিষয়টা বেশ সন্দেহজনকই, কিন্তু তার নামটা রয়ে গেছে। বেশ কিছু অখ্যাত বিদেশিদের নামও সেখানে আছে। ধারণা করা হয় যে এইসব অখ্যাত নামগুলো আসেই হচ্ছে মূলত এইসব কারণগুলোতে। তো বিসিবি শুধুমাত্র দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে স্ট্রিক্ট হবে, বিদেশিদেরকে ছাড় দিবে? না, তদন্তটা যেহেতু আপনার এখানে অ্যান্টি কারাপশন ইউনিট জড়িত, এখানে তার সঙ্গে সঙ্গে যে স্পেশাল কমিটি করেছিল সেই কমিটিও করেছে। এখানে কিছু ডকুমেন্টস আগেই বলেছি আপনাকে যে আইসিসি থেকে কিছু যে বেটিং সাইটের যে অ্যানালিসিস করে সেই কোম্পানিগুলোর সঙ্গে আইসিসির কোলাবোরেশন রয়েছে এবং সেই ইনফরমেশনগুলো আইসিসি পেয়ে থাকে। সেই ইনফরমেশন বেসিসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরবরাহ করা হয়েছিল এবং তারা সেটাকে নিয়ে অ্যানালিসিস করে এইসব প্লেয়ারদের গ্রেডিং করেছিল। তার সঙ্গে সঙ্গে এখানকার যে লোকাল ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলোকে বিদেশি ক্রিকেটার যেটা ওসানে থমাস, আমরা খালি চোখে সবাই দেখেছি যে এটা ফিক্সিং ছাড়া আর কিছু হতে পারে না। প্রথম ওভারটা যেভাবে তিনি করেছেন এবং এই যে 15 রান দেয়া বলেন, যেভাবে নো ওয়াইড করেছে, সেটা কিন্তু খুবই মানে সাসপিশাস। এবং তার পরবর্তীতেও কিন্তু এটার পেছনে যে ডকুমেন্টসগুলি দেওয়া দরকার সেই ডকুমেন্টসগুলো পর্যাপ্ত ছিল না, যার ফলে তারা টপ গ্রেড থেকে রেড গ্রেড থেকে সেকেন্ড গ্রেডে নেমে গেছে। এই সেকেন্ড গ্রেডে নেমে গেলে তখন আপনার পানিশমেন্ট দেওয়ার জায়গাটা থাকে না, এই জন্য তাকে খেলতে দিতে হয়। যখন টপ গ্রেড যেহেতু আপনার রেড জোন, অর্থাৎ তার ভিতর সে অভিযুক্ত এবং সে এই জায়গায় ফিক্সিং করে থাকতে পারে, এই যে ইটা রয়েছে, কিছু ডকুমেন্টস তার বিরুদ্ধে রয়েছে, সেই ডকুমেন্টসগুলো আবার যখন ট্রাইব্যুনালে যাবে তখন তারা ডিসিশন নেবে হ্যাঁ তাকে কী পরিমাণ পানিশমেন্ট দেওয়া যায় কিংবা সেই পানিশমেন্ট পাওয়ার যোগ্য কি না। তো যেহেতু ওসানে থমাস এবং আরও কয়েকজন বিদেশি যারা ওই পর্যায়ে ছিল না, যে কারণে তাদেরকে একটু ডাউনগ্রেডের করা হয়েছে। আচ্ছা, আমাদেরকে একটু ছোট করে বলবেন যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখি সবসময় একটু লো প্রোফাইল কোচদের দিকে ঝুঁকে, এটার কারণ কি? আমাদের দেশেও কিন্তু হাই প্রোফাইল কিছু কোচও আছেন, তারপরও দুইটা ফ্র্যাঞ্চাইজি আমরা দেখি সবসময় একটু লো প্রোফাইল কোচদেরকে নিয়ে আসে, লো প্রোফাইল ক্রিকেটারদেরকে নিয়ে আসে। দেখুন, আপনারা দেখবেন যে কিছু ক্রিকেটার যাদের আসলে খেলার কথা নয় এবং বিদেশি এখানে থাকে, দেশি থাকে, দেশি এদেরকে নেওয়ার অর্থ কি? এদের নেওয়ার অর্থ হলে তাকে আপনি যা বলবেন সেটা সে শুনবে। অর্থাৎ এই যে শোনা, এখানে তো জোয়াটো শুধুমাত্র এই ঢাকায় বসে হবে বা এখানে ফিক্সিং, এখন তো আর ম্যাচ ফিক্সিংয়ের জায়গা নেই, সবগুলি স্পট ফিক্সিং হয়। সেই স্পট ফিক্সিংটা নানাভাবে হয়, আপনি 11 চেঞ্জ করে হয়। এটা ধরেন আপনার লন্ডনে কিছু বেটিং হাউস আছে, আমেরিকায় বেটিং হাউস আছে, দুবাইতে বেটিং হাউস আছে, যেসব দেশে এইরকম বেটিং হাউস রয়েছে সেই সব জায়গায় আপনি ইনফরমেশনগুলি আপনার লোক সেট করে দিবেন, ওখানে তাদের সঙ্গে আপনার চুক্তি থাকবে এবং আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোল করবেন কিভাবে। আপনার ক্যাপ্টেন বলেন কিংবা যাদের প্লেয়ার রয়েছেন যাদেরকে আপনি ইউটিলাইজ করবেন তাদেরকে বলে দিবেন সেই ইনফরমেশনগুলি, পার্টিকুলারলি তারা ধরেন 11 ওভার কে করবে সেটা, ছোট ছোট ইনফরমেশন এগুলি করে তারা যেটা করে সেই ব্যাটিংটা করে। যেই কারণে কিছু প্লেয়ার নেয়, তারা তারকা নেয় না, তারা ওইরকম গাটসি প্লেয়ার নেয় না, তারা নেয় হলো কিছু দুর্বল প্লেয়ার। এবং কিছু কোচের কথাও একই ক্ষেত্রে, স্টাফের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য। তো নেওয়ার অর্থই হলো এইটা, যাতে আপনার কাজ করার সুবিধা হয়, অসৎ কাজের সুবিধা হয়। রাইট। আপনার আমরা আবারও ফিরছি আপনার কাছে। আমরা যেটা বলছিলাম যে নিলাম আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, লো প্রোফাইল কোচ, লো প্রোফাইল ক্রিকেটার, অনেক কিছুই আছে, অনেক কিছুই হতে যাচ্ছে, বাইন্ডিংস আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ওভারঅল আজকে নিলামটা কেমন হতে যাচ্ছে? নিলামে দলগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের যাচাই বাছাই করার কি কি সুযোগ পাচ্ছে, কি কি ক্রাইটেরিয়াগুলো আছে আমাদেরকে একটু জানাবেন। আমাদের দেশি ক্রিকেটার যারা রয়েছেন তারা তো আমরা জানি যে কারা কে মানের, কোন মানের, ওগুলি তো রয়েছেন। এখন তারপর একটা আকর্ষণ থাকবে, যেমন মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এরা তো অনেক সিনিয়র ক্রিকেটার, তারা আগে সবসময় এই ক্যাটাগরিতে খেলে আসছে গত অনেক বছর ধরেই, কিন্তু এইবার তারা বি ক্যাটাগরিতে নেমে গিয়েছে। তারা দল পাবেন কিনা সেই অনিশ্চয়তা কিন্তু রয়েছে, বিরাজ করছে। তো সেই জায়গা থেকে বলবো যে আপনার যে বিদেশি ক্রিকেটার যেটা, এখানে কিন্তু আকর্ষণ করার মতো কোনো বিদেশি ক্রিকেটার নাই। যখন বিগ নেম থাকবে না ড্রাফটে তখন কিন্তু ওইটা নিয়ে অন অ্যাভারেজ। কিন্তু একটা আনন্দের জায়গায় হলো অকশনে সবচেয়ে বড় সুবিধা হলো একটা দুটা প্লেয়ার হয়তো বেশি দামে কেউ ডেকে ফেললো, বিডিং হতে থাকবে। এরকম বিডিং হওয়াটার একটা ভাইব্রেশন তৈরি করে, সেই ভাইব্রেশনটা হলো আনন্দ দেয়। আপনার ড্রাফটের মধ্যে যেটা থাকে না, ড্রাফটে আপনি খালি প্লেয়ারকে চুজ করবেন, টাকা তো সেটেল করাই থাকে। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে যে খুব একটা খারাপ হবে না। একটা অন্তত যে মানের প্লেয়ারই থাকে এখানে, সেই প্লেয়ারদের নিয়ে একটা রোমাঞ্চকর সিচুয়েশন তৈরি হতে পারে, উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হবে। আর বিদেশ থেকে যেসব আপনার ডাইরেক্ট সাইনিং প্লেয়ার আনবেন সেইগুলি যেন ভালো ক্রিকেটার হয় এবং আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন প্লেয়ার হয় সেই প্রত্যাশা চাওয়াটা থাকবে সব ফ্র্যাঞ্চাইজির কাছ থেকেই। কেউ কেউ হয়তো দুই একটা ভালো প্লেয়ার অলরেডি নিয়েছেন পাকিস্তানের, কিন্তু আরও যদি আপনার ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া কিংবা সাউথ আফ্রিকা থেকে একটা দুটা নিতে পারে তাহলে খুব ভালো হবে। আচ্ছা সেকেন্দার ভাই, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি একটু আমাদেরকে বলবেন যে বিপিএল শুরুর আগেই এবার যে ধরনের ঘটনাগুলো ঘটলো, যত কথা হচ্ছে, সব মিলিয়ে বিপিএলটা কেমন যাবে থ্রু আউট দ্য সিজন, কেমন হতে পারে বলে মনে হচ্ছে? একবারে আমরা মানে যে আমরা বলি না যে প্রভাতের সূর্য দেখেই দিনের আভাস পাওয়া যায়, তো একেবারে আপনি বিতর্ক মুক্ত রাখতে পারবেন না, কারণ হচ্ছে অলরেডি কিছু জিনিস হয়েছে। একটা ইনিশিয়েটিভ বিসিবি নিয়েছে যে যারা আপনার রেড জোনে রয়েছে তাদেরকে যেমন অফ করা হয়েছে, তেমনি আপনার ফ্র্যাঞ্চাইজিগুলি যে সৎ সেটা আপনি নিশ্চিত না, কারণ ওয়ান সিজন ফ্র্যাঞ্চাইজি তারা। এবারও কিন্তু শুধুমাত্র রংপুর ছাড়া আর সবাই কিন্তু ওয়ান সিজন ফ্র্যাঞ্চাইজি। সো এই এক বছরের জন্য যারা আসে তারা কিন্তু আন্ডারহ্যান্ড অনেক কিছুই করতে পারে, যেটা আমি আগে থেকেই বললাম যে আপনি বিদেশি কোনো ক্লায়েন্টের কাছে যখন ফ্র্যাঞ্চাইজি ছাড়বেন যারা আসলে বিদেশে, তাদের উদ্দেশ্য কি? তারা এখানে এসে ব্যবসা করতে পারে না, যেটা পুরোটাই আসলে লস প্রজেক্ট। সেই জায়গায় তারা কেন আসছেন? শুধু নাম কামাতে? তারা তো না, নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, এবং সেটা ওই লন্ডনে বললাম যে বেটিং হাউস রয়েছে, কিংবা দুবাইতে রয়েছে, সারা পৃথিবীতে যেসব জায়গায় রয়েছে, অস্ট্রেলিয়াতে, এইসব তারা খেলে দিতে পারে, যোগাযোগ হয়তো তাদের সাথে থাকতে পারে। সো আপনাকে বুঝতে হবে যে একটা লস প্রজেক্টে যখন কেউ ইনভেস্ট করতে আসে, যার ব্যাংক ট্রানজ্যাকশন খুব স্মার্ট না, সে ব্যাংক গ্যারান্টি সেই কারণে পায় না। এইসব দল বা এইসব কোম্পানি যখন খেলতে আসে তখন বুঝতে হবে এটা বিনা লাভে আসে না, অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, আর সৎ উদ্দেশ্যেও আসে না। সৎ উদ্দেশ্য এখানে খুবই কম। চ্যাম্পিয়ন হওয়া, ক্রিকেটের প্রতি ডেডিকেশন, এখানে ওই রকম লোক কিন্তু পাবেন না। জাস্ট পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকবে, এবং সেই উদ্দেশ্য প্রতিরোধ করা, প্রতিহত করাই আপনার কাজ, অ্যান্টি কারাপশনের কাজ। রাইট, আমরাও আশা করব বিপিএলটা স্মুথলি হবে এবং বিতর্ক মুক্ত যতটুকু করা যায় ততটুকু করতে পারলে, আমরা দেখতে পারলে আমরা খুশি হব। থ্যাংক ইউ ধন্যবাদ সেকেন্দার ভাই, আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।